ওয়েলকাম টু এডুকেশন হাব। আজকে তোমাদের জন্য ক্লাস 10th সিবিএসসি স্টুডেন্টদের দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ চ্যাপ্টারটার প্রায় লাস্ট পর্বেই আমি দাঁড়িয়ে আছি। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ব্রিটেন ইউনিফিকেশনের ওপরে, এবং এটাও কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম। তো চলো আর দেরি না করে লাইন বাই লাইন বুঝে নিই যে কীভাবে ব্রিটেন তার নিজের দেশকে ইউনাইটেড করেছিল বা নেশন স্টেট হয়ে পরিণত করেছিল। The strange case of Britain. The model of the nation state, some scholars have argued, is Great Britain. In Britain, the formation of the nation state was not the result of a sudden upheaval or a revolution. এটা কোনো হঠাৎ পাওয়া কোনো যে একটা রেভলিউশন বা হঠাৎ করে হয়ে গেছে এটা নয়, এটার পিছনেও কিন্তু লং রান একটা স্ট্রাগল কাজ করেছে। It was the result of long drawn out process. তার মানে কি, এর পিছনেও একটা বড় কাহিনী বা বড় প্রসেস চলেছে। This was no British nation. There was no British nation prior to the 18th century. 18th century সময় কোনো ব্রিটেন বা কোনো ইটালি বা জার্মানি বলে কোনো নেশন কিন্তু বেসিক্যালি ছিল না, ধীরে ধীরে সব তৈরি হচ্ছে। The primary identities of the people who inhabited the British Isles were ethnic ones, such as English, Wales, Scottish and Irish. এরকম চার ধরনের এথনিসিটি ছিল, চার রকম ভাষার লোক ওখানে বসবাস করতো: ইংলিশ, ওয়েলস, স্কট and Irish. All these ethnic groups had their own culture and political tradition, but as the English nation steadily grew in wealth and importance and power, it was able to extend its influence over the other nation of the island. চারটে যে গ্রুপের নাম বললাম, এই চারটে গ্রুপের নিজেদের এথনিসিটি ছিল, নিজেদের একটা কালচার ছিল, নিজেদের আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ ছিল। তো সেখানেও কোনো ইউনাইটেড কোনো ব্যাপার ছিল না, একটা সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন কাজ চলতো না। বাট ধীরে ধীরে দেখা যায় যে এই চারটের মধ্যে ব্রিটিশ যারা প্রকৃত ইংরেজ বা ইংলিশ, সেই গ্রুপটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে ওঠে এবং বাকিদের ডমিনেট করা শুরু করে। The English Parliament, এটা একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। The English Parliament, which had seized power from the monarchy in 1688 at the end of the protracted conflict, was the instrument through which a nation state with England at its center came to be forged. এই লাইনটা একটা খুব কমপ্লিকেটেড লাইন, বাট ভালো করে বুঝলে তোমরা বুঝতে পারবে লাইনটার মধ্যে বলতে চেয়েছে 1688-এর সময় ইংলিশ পার্লামেন্ট পুরোপুরি দায়িত্বভার নিয়েছিল পুরো এই ব্রিটেনকে একটা ইউনাইটেড নেশনে তৈরি করার। সেই ভারটা মোনার্কের কাছ থেকে ওদের হাতে তুলে নিয়েছিল। তো তাই জন্য পার্লামেন্টের হাতেই পুরো ক্ষমতাই ছিল যে কিভাবে দেশটাকে ইউনাইটেড করা যেতে পারে বা নেশন স্টেট করা যেতে পারে। নেক্সট পয়েন্ট হবে, আলাদা আমি কালার করছি, দ্য অ্যাক্ট অফ ইউনিয়ন 1707 between England and Scotland that resulted the formation of UK by United Kingdom or Great Britain meant in effect that England was able to impose its influence on Scotland. তাহলে ধীরে ধীরে ওরা কিভাবে প্রতিটা যে আলাদা আলাদা স্টেট রয়েছে, যে আলাদা আলাদা দেশ রয়েছে, সবটাকে নিয়ে যে একটা ব্রিটিশ তৈরি হবে, এই স্কটল্যান্ডকে কিভাবে নিল না 1707 বা 1707-এ একটা ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে যে ফরমেশন হলো, দ্য অ্যাক্ট অফ ইউনিয়ন চালু হলো, সেটার জন্য কিন্তু গ্রেট ব্রিটেন কী করলো, স্কটল্যান্ডকে প্রথমে নিজের দিকে কাছে টেনে নিল। The British Parliament was henceforth dominated by English members. পুরো পার্লামেন্টেই কিন্তু ইংলিশ মেম্বার দ্বারা ডমিনেটেড ছিল। The growth of British identity meant the Scotland's distinctive culture and political institutions were systematically suppressed. মানে ধীরে ধীরে স্কটল্যান্ডকে যেহেতু ওদের আন্ডারে নিয়ে নিয়েছে, তাই স্কটল্যান্ডের নিজস্ব সমস্ত যে এথনিসিটি ছিল বা নিজস্ব যে ভাষা ছিল বা নিজস্ব যে কালচার ছিল, সেটা কিন্তু এবার ইংল্যান্ডের মানে পুরো সাপ্রেসড করে দিল। ইংল্যান্ডরা কি করে দিল, ইংরেজবাসীরা স্কটল্যান্ডকে পুরোপুরি দামিয়ে দিল বা বলতে পারো তাকে সাপ্রেস করে দিল। The Catholic clans
Catholic clans that inhabited of the Scottish Highland suffered terrible repression whenever they attempted to assert their independence. তার মানে কি হলো, যারা যারা নিজেদের ইন্ডিপেন্ডেন্স করার চেষ্টা করতো, যারা ক্যাথলিক ক্ল্যান্স ছিল, তারা স্কটল্যান্ডের যে বাসিন্দা ছিল, স্কটিশ হাইল্যান্ডের যে বাসিন্দা ছিল, তারা চেষ্টা করতো মাথাচাড়া দেওয়ার, ইংরেজদের ওপরে ওঠার, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে টর্চার করে পুরোপুরি দমিয়ে দেওয়া হলো। The Scottish Highlanders were forbidden to speak their Gaelic language or wear their national dress, and large number were forcibly driven out of their homeland. তাহলে স্কটল্যান্ডকে এইভাবে ধীরে ধীরে কিন্তু পুরোপুরি নিজেদের কবজায় নিয়ে এলো। স্কটিশ যে হাইল্যান্ডের ওয়ার ফরবিডেন টু স্পিক দ্য গ্যালিক ল্যাঙ্গুয়েজ বলতে বুঝিয়েছে তাদের যে নিজেদের ল্যাঙ্গুয়েজ ছিল সেটা পর্যন্ত তাদের বলতে দেওয়া হতো না, তাদের যে ড্রেস আপ ছিল সেটা পর্যন্ত তাদেরকে পড়তে দেওয়া হতো না। এভাবে ধীরে ধীরে পুরো স্কটল্যান্ডকে নিজের আয়তার মধ্যে নিয়ে নিল। আয়ারল্যান্ড, এবার নেক্সট টপিক, এটা হচ্ছে আয়ারল্যান্ড। প্রথম পার্টটা আমরা পড়লাম অল অ্যাবাউট স্কটল্যান্ড, এবার যেটা পড়বো সেটা হচ্ছে আয়ারল্যান্ডকে ওরা কীভাবে নিজেদের কবজায় আনবে এবং পুরো দেশটাকে ইংরেজদের আন্ডারে করে নেবে। আয়ারল্যান্ড সাফার্ড এ সিমিলার ফেট। ইট ওয়াজ আ কান্ট্রি ডিপলি ডিভাইডেড বিটুইন ক্যাথলিক্স অ্যান্ড প্রোটেস্ট্যান্টস। এখানে ভাষা দুরকম ধর্মের লোক থাকতো। খ্রিস্টানের মধ্যে দুটো ভাগ হয়, একটা হয় ক্যাথলিক্স, একটা হয় প্রোটেস্ট্যান্টস। এই দুটোর মধ্যে ইংলিশ হেল্প দ্য প্রোটেস্ট্যান্ট, ইংলিশরা প্রোটেস্ট্যান্টদের হেল্প করেছিল অফ আয়ারল্যান্ড টু এস্টাবলিশ দেয়ার ডমিনেন্স ওভার এ লার্জলি ক্যাথলিক কান্ট্রি। বেসিক্যালি পুরো কান্ট্রিটা ছিল ক্যাথলিকের সংখ্যাটা কিন্তু বেশি ছিল, কিন্তু ইংরেজরা কাদের হাত করে নিয়েছিল? ওদের ইংরেজরা বরাবরই মনে রাখবে একটা ডিপ্লোম্যাটিক একটা ট্রিক্স নেওয়ার চেষ্টা করতো। তো ওরা কাদের হাত করেছিল? যারা সংখ্যায় কম ছিল তাদেরকে মাথা মুড়িয়ে নিয়েছিল, যে তাদেরকে বলা হয়েছিল যে আমাদের আন্ডারে এসো, তো আমরা তোমাদের জন্য কিছু করে দেখাবো। সেরকমই এখানে ঘটনাটা ঘটেছিল। ওরা কিন্তু এই প্রোটেস্ট্যান্টদের হেল্প করতে গেছিল এগেনস্ট ক্যাথলিক্স রিভোল্টস এগেনস্ট ব্রিটিশ ডমিনেন্স ওয়াজ সাপ্রেসড। আস্তে আস্তে ক্যাথলিকরা যে রিভোল্ট করা শুরু করেছিল সেটা কিন্তু ধীরে ধীরে সাপ্রেসড করা শুরু করে দিল, যেমন করে করেছিল স্কটল্যান্ডে। আফটার আর ফাইল্ড রিভোল্ট লেড বাই দ্য উলফটোন, এখানে একজনের নাম আমরা পেলাম উলফটোন অ্যান্ড হিজ ইউনাইটেড কিং আইরিশম্যান, আয়ারল্যান্ড ওয়ার ফোর্সিবলি ইনকর্পোরেটেড ইনটু ইউনাইটেড কিংডম ইন 1801, মানে 1801। তো এই আলটিমেটলি কী হলো, যে আয়ারল্যান্ডের যে লিডার উলফটোনও অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেটাকে সে পুরোপুরি ফুলফিল করতে পারলো না। তাদের সবাইকে সাপ্রেস করে দিয়ে আয়ারল্যান্ডকেও ও নিজের ভেতরে কবজা করে নিয়ে এই স্কটল্যান্ড আয়ারল্যান্ড সকলকে নিয়ে তৈরি হলো ব্রিটিশ বা ব্রিটেন। আর নিউ ব্রিটিশ নেশন। এবার আস্তে আস্তে ওরা কী হয়ে গেল, ওরা সকলকে এক জায়গায় করে নিয়ে নিজেদের দেশটা তৈরি করে ফেললো। আর নিউ ব্রিটিশ, নিজেদের দেশটা তৈরিই ছিল ব্রিটেনের আন্ডারে বা ইংরেজদের আন্ডারে চলে গেল। আর নিউ ব্রিটেন নেশন ওয়াজ ফোর্জ থ্রু দ্য প্রোপাগেশন অফ আ ডমিনেন্ট ইংলিশ কালচার, দ্য সিম্বল অফ দ্য নিউ ব্রিটেন, দ্য ব্রিটিশ ফ্ল্যাগ, দ্য ন্যাশনাল অ্যান্থেম, গড সেভ আওয়ার নোবেল কিং, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়ার ফোর্স actively promoted and the older nation survived only as subordinate patterns in the union. আস্তে আস্তে ব্রিটিশ নেশন তৈরি হয়ে গেল, তাদের নিজেদের একটা ন্যাশনাল সং তৈরি করা হলো, তারা ন্যাশনাল অ্যান্থেম তৈরি হলো, ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি হলো। তো এইভাবে ধীরে ধীরে ব্রিটেন কিন্তু ইউনাইটেড হয়ে গেল আলটিমেটলি, এবং পুরো ইউনিফিকেশন কিন্তু আন্ডার ইংলিশ গ্রুপ অফ পিপলের আন্ডারেই হলো, বা ইংলিশ পার্লামেন্টের দ্বারাই হলো। পার্লামেন্ট কিন্তু পুরোপুরি ইংলিশের আন্ডারেই ছিল। ইংরেজ যারা ছিল, ইংলিশ বলতে এখানে ইংলিশ স্পিকিং লাইট, তাদের আন্ডারে পুরোপুরি এই ব্রিটেন আলটিমেটলি ইউনাইটেড হলো। তো এখানেই শেষ হচ্ছে ব্রিটেন ইউনিফিকেশন। এবার আমরা লাস্ট পর্বে দাঁড়িয়ে আছি। নেক্সট ভিডিওতে আমি লাস্ট যে ভিডিওটা তৈরি করব সেটা হচ্ছে বালকানস রিভোল্টস বা বালকানস টেনশন যেটা হয়েছিল সেটা নিয়ে আমি তোমাদের একদম পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো আমার এই পড়ানোটা। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং যদি ভালো লাগে তবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ।